হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো তোমাদের লাস্ট উইকে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ক্লাস নেওয়া সম্ভব হয়নি। সরস্বতী পুজো ছিল, তার সঙ্গে কিছু পার্সোনাল ইস্যু ছিল, তাই জন্য ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো আবার এই উইক থেকে আমাদের যেরকম শিডিউল, সেই শিডিউল অনুযায়ী তোমাদের আবার ক্লাস নেওয়া হবে। ওকে, তো আজকে আমরা শুরু করব 18 নম্বর ক্লাস। তো চলে আসি 18 নম্বর ক্লাসের প্রথম প্রশ্নে। তোমাদের তার আগে বলে দিই, তোমরা এখনও যারা আমাদের অ্যাপ ডাউনলোড করোনি তারা অ্যাপ ডাউনলোড করে নাও, কারণ সেখানেই তোমরা একদম ফ্রিতে এসএসসি জিডির জন্য তোমরা 20টা মক দেখতে পাবে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমরা 20টি ফ্রি মক টেস্ট দেখতে পাবে, এবং সেটা তোমরা পাবে আমাদের অ্যাপের এই ফ্রি টেস্ট সিরিজ যে ট্যাবটি আছে এই ট্যাবটির মধ্যে। ওকে, চলে আসি আজকে ক্লাসের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে আমাদের সিলেবাস। তোমরা যারা আমাদের ক্লাস ফলো করছো তারা সবাই জানো যে আমি পুরো সিলেবাসকে মেনটেন করি, প্রতিদিন ক্লাস করাই। ওকে, আজকেও সেরকমভাবেই ক্লাস করাবো। দেখো, প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? বলা হয়েছে 16 মিটার, 14 মিটার এবং 10 মিটার হলো একটি ঘরের মাত্রা। খুব ভালো কথা। তার মানে এর মধ্যে কী বলা হচ্ছে, তারা একটু কালারটা চেঞ্জ করে নিই। বলা হচ্ছে এরকম যে একটা ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, হাইট, এই তিনটে বলা হয়েছে। ওকে, বলে যে সঠিকভাবে সমস্ত মাত্রা পরিমাপ করার জন্য সর্বাধিক সম্ভাব্য স্কেলের দৈর্ঘ্য কত হবে। তার মানে এই লাইনটার মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে এমন একটা সংখ্যা বা এমন একটা স্কেল নিতে হবে যে সংখ্যাটা বা যে স্কেলটা 16 মিটারকেও পরিমাপ করতে পারবে, 14 মিটারকেও করতে পারবে, 10 মিটারকেও করতে পারবে। মানে এমন একটা সংখ্যা যে 16 মিটারকেও পুরোপুরি ভাগ করবে, 14 মিটারকেও পুরোপুরি ভাগ করবে, 10 মিটারকেও পুরোপুরি ভাগ করবে। সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 16, 14 অ্যান্ড 10। তাহলে এতে যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করে নিই, তাহলেই বলে দেবো যে এই সংখ্যাটাই সেই সংখ্যা যেটা 16কেও পুরোপুরি ভাগ করবে, 14কেও পুরোপুরি ভাগ করবে এবং 10কেও পুরোপুরি ভাগ করবে। তুমি বলবে যে 16, 14, 10 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর কিছুই না দাদা, 2 মিটার ছাড়া কিছুই হতে পারে না। ইজ ইট ক্লিয়ার? বলে একদম ঠিক, কারণ একমাত্র সংখ্যা 2 যে 16কেও ভাগ করে, 14কেও ভাগ করে আর 10কেও ভাগ করে। ওকে, চলে যাই পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার এলসিএম বলা হয়েছে সংখ্যাগুলোর HCF এর 14 গুণ। এই লাইনটা থেকে আমি কী বুঝতে পারছি? দুটো সংখ্যার এলসিএম সংখ্যাগুলোর HCF এর 14 গুণ, এই লাইনটা থেকে আমি কী বুঝতে পারছি? এই লাইনটা থেকে আমি এটাই বুঝতে পারছি যে দাদা এলসিএম আর HCF এর রেশিও। কী করে দাদা? যদি আমি ধরে নিই HCF 1, তুমি বলবে এর 14 গুণ হচ্ছে এলসিএম, তাহলে 14 গুণ মানে 14 × 1, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 14:1 হয়ে গেল এলসিএম আর HCF এর রেশিও। এনে ডাউট? বলো কোনো ডাউট নেই। এবার দেখো কী বলা হয়েছে, যদি এলসিএম এবং HCF এর যোগফল 1425 হয়, তাহলে দেখো এলসিএম এর রেশিও বলা, এলসিএম আর HCF এর রেশিও পেয়ে গেছি 14:1। তাহলে 14 একের সাম কত? 15। তাহলে রেশিও দুটো টার্মের যোগফল 15, আর 15 ভ্যালু কত বলা হয়েছে? তা 1425, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আমার নির্ণয় করতে হবে, বলা হয়েছে দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা 665 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করো। খুব ভালো কথা। তাহলে আমরা জানি দুটো সংখ্যার ক্ষেত্রে এলসিএম ইন্টু HCF ইজিক্যাল টু কী হয় না, সংখ্যা দুটোর প্রোডাক্টের সঙ্গে সমান হয়। তাহলে সংখ্যা দুটোর গুণফলের মধ্যে একটি সংখ্যা দেখতে পাচ্ছি 665, অপর সংখ্যাটা আমি জানি না। তাই এটা এই হচ্ছে আমার ইকুয়েশান। এই ইকুয়েশান থেকে আমি সলভ করতে পারবো এই প্রশ্নটা। এবার দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে 15-র ভ্যালু বলা হয়েছে 1425। তাহলে কত গুণ? দেখতে পাচ্ছি 15, এখানে কত বার যাচ্ছে পুরোপুরি? 15 9 135, 9 বার পুরোপুরি যাচ্ছে 135, 7 15 5 75, হ্যাঁ কি না? 95 গুণ পুরোপুরি যাচ্ছে। তাহলে এখান থেকে একের ভ্যালু মানে HCF এর ভ্যালু কত হবে? 95 হয়ে যাবে। এবার দেখো, যখন আমি HCF এর ভ্যালু পেয়ে গেলাম 95, তখন আর আমায় কষ্ট করে এখানে এলসিএম ভ্যালু নির্ণয় করার দরকার নেই। এবার দেখো আমার ট্রিকটা দেখো, এই যে গল্পটা বললাম এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ, ঠিক আছে, এবার মেথড। কিন্তু আমার পরীক্ষায় তাড়াতাড়ি অঙ্ক করতে হবে সেকেন্ডে। তাহলে আমি কী করবো? আমি HCF পেয়ে গেছি 95, তাহলে আমার অপর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অবশ্যই 95 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, হ্যাঁ কি না? আর 95 দিয়ে পুরোপুরি ভাগ যাওয়া মানে সে 5 দিয়েও পুরোপুরি ভাগ যাবে। আর এখানে 4টে অপশানের মধ্যে 5 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 493 যায়? যায় না। 453 যায়? যায় না। 351 যায়? যায় না। একমাত্র 190। অপশান সি হলো কারেক্ট আনসার। বোঝা গেল? সেকেন্ডে আনসার নির্ণয় করার এর থেকে ভালো অ্যাপ্রোচ কিচ্ছু হতে পারে না। ওকে, নেক্সট প্রশ্ন। এবার দেখো, এই প্রশ্নটার সমাধান তোমরা সেকেন্ডেই করতে পারবে। তাই কিছুই নেই এখানে, সিম্পলিফিকেশনের প্রশ্ন। এখানে 6-এর কিউব, এখানে 5-এর স্কোয়ার, এখানে 24/3 কাটাকুটি করে ফেলি, তাহলে এখানে 8-এর স্কোয়ার। তাহলে 6-এর কিউব মানে হচ্ছে 216, 5-এর স্কোয়ার মানে হচ্ছে -25, প্লাস 8-এর স্কোয়ার 64, -2 প্লাস হচ্ছে 6 × 1 6। তাহলে এখানে -25 আর -2 মানে -27, আর এখানে 216, এখানে 64 আর এখানে 6, তাহলে 64 6 70, 70 প্লাস 216 মানে 200
86 মাইনাস হচ্ছে কত 27, 286 থেকে 27 বিয়োগ করলে 259। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কিছু আছে প্রশ্নের মধ্যে, ইন্ডিজিট দিয়েও করে ফেলতে পারতে, অ্যাজ ইউ উইশ। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে যাই। এবার দেখো এই প্রশ্নটা আনসার আমি কী করে করবো, কী বলা হয়েছে 0.125 ইন্টু 0.01, আর এখানে কি ভাগ কী আছে 0.5 ইন্টু 0.005। তাহলে দেখো আলটিমেট এই প্রশ্নটার আনসার আমি আগেই করে ফেলতে পারবো, দশমিক ছাড়া আমি যদি দেখি সংখ্যাগুলো কী কী আছে, সেকেন্ডে আনসার হবে। তাহলে 125 ইন্টু 1, এখানে দেখো 5 ইন্টু 5, দশমিক বাদ দিয়ে খালি সংখ্যাগুলো লিখলাম। তাহলে আলটিমেট হচ্ছে 125/25, তার মানে হচ্ছে 5 এবং কারেক্ট আনসার। তাহলে 5 আমি দেখতে পাচ্ছি ইউনিটের অপশান বি দিয়ে আছে। ওকে, এবার দেখো আমার এখানে 0.5 আছে, তাহলে 0.5 এলো কোথা থেকে, খুব ভালো করে বুঝবে। এখানে 3 ঘর পরে দশমিক আছে, এখানে 2 ঘর পড়ে আছে, টোটাল উপরে 5 ঘর পড়ে আছে। তাহলে 5 ঘরের জন্য আমার কি হবে না, নিচে কত হবে না 1-এর পিছনে 5টা শূন্য, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। এবার দেখো এই ভদ্রলোক ভাগে আছে, তাহলে এখানে কত ঘর দশমিক আছে, এখানে 1 ঘর পর, আর এখানে 3 ঘর পর, টোটাল 4 ঘর পর। 4 ঘর পর মানে ওপরে কত হবে, ওপরে হয়ে যাবে আমার 1-এর পেছনে 4টে শূন্য। ইজ ইট ক্লিয়ার, বলো একদম ঠিক। এবার দেখো এখানে 4টে শূন্য, আর এখানে 4টে শূন্য কারেক্ট, এখানে কটা ছিল, নিচে 5টা শূন্য কথা ছিল, তাই তো, নিচে 5টা শূন্য কথা ছিল না, 5 ঘর পর দশমিক ছিল, ওটা একদম ঠিক। তাহলে আলটিমেট 1/10, আর এই 1/10 ইন্টু করার জন্য কী হয়ে যাবে 5/10 মানে 0.5। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যাপ্রোচ। ওকে, তাহলে যখন দেখতে পাচ্ছি ওপরে 5টা আছে, 5 ঘর পর দশমিক আছে, মানে 1-এর পেছনে 5টা শূন্য, সেটা নিচে আসছে, আর তার সঙ্গে ভাগে যে আছে সে আছে কি 1-এর পেছনে 4টে শূন্য, তো সেটা উপরে যাবে। তাহলে উপরে 4টে শূন্য, নিচে 5টা শূন্যের মধ্যে 4টে শূন্য ক্যান্সেল আউট হবে, তাহলে উপরে থাকবে কি ইন্টু 1/10 বা 10। তাহলে আলটিমেট হয়ে গেল কি 0.5 হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, বলে জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। 180 টাকা 3জন ব্যক্তির মধ্যে 5:7:3 অনুপাতে ভাগ করা হলো, খুব ভালো কথা। বন্টনের বৃহত্তম ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য কত নির্ণয় করতে হবে, দারুণ একটা অ্যাপ্রোচ। তাহলে আমি রেশিও দেখতে পাচ্ছি 5, 7 আর 3। 3 হলো রেশিওর মধ্যে বৃহত্তমকে, রেশিওর মধ্যে বৃহত্তম হচ্ছে 7, ক্ষুদ্রতমকে 3, এদের মধ্যে ডিফারেন্স কত 4, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার 180 টাকা 3জনের মধ্যে ভাগ করেছি না, তার মানে 5 + 7 12 + 3 15, তাহলে 15 টাকা যদি ভাগ করতাম তাহলে আমি দেখতাম যে সর্ববৃহৎ 7 পেতো আর সবচেয়ে কম 3 পেতো। তাহলে 15-র ভ্যালু এখানে বলা হয়েছে কত, অর্থাৎ 165। তাহলে 15 ভ্যালু যদি 165 হয়, 4-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে, দ্যাটস ইট। তাহলে 15 ভ্যালু 165 মানে 15কে কত গুণ করলে 165 হয়, অর্থাৎ 11 গুণ করলে, পরিষ্কার বুঝতে পারছি। 4কে 11 গুণ করে দাও, তাহলে 4 11 44 হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশন সি। ইজ ইট ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, যদি x+5 দুটি সংখ্যা x+2 এবং x+9 এর মধ্য সমানুপাতি হয়, তবে x এর মান কত হবে, দারুণ একটা প্রশ্ন। বলেছে x+5 দুটি সংখ্যা x+2 এবং x+9 এর মধ্য সমানুপাতি। তাহলে এবার বলো x+2 আর x+9 এর মধ্য সমানুপাতি কী করে নির্ণয় করে, তোমরা কিছুই নয়, √ওভার x+2 ইন্টু x+9, এটাই তোমার কারেক্ট অ্যাপ্রোচ। আর এর ভ্যালুই বলা হয়েছে কত না x+5। এবার বলো, এবার কি আমরা এখান থেকে সমাধান করবো, সমাধান করতে গেলে তোমার প্রচুর সময় লেগে যাবে, ঠিক আছে, এবং সেই সময়টা তোমার হাতে নেই। তোমার খাতে আছে কী আছে, এই 4টে অপশান, এরা হচ্ছে তোমার ব্রহ্মাস্ত্র। তাহলে এদের তোমার কাজে লাগাতে হবে। তাহলে এখানে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে এখানে এক্সের মান দেওয়া হয়েছে, তাহলে এখানে এক্সের কী মান বসালে, দেখো এখানে x+2 ইন্টু x+9, এখানে এক্সের কী মান বসালে আমি দেখবো যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, কারণ কি আলটিমেট দেখছি এখানে রুট নেই, তার মানে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এক্সের ভ্যালু 2 বসাই, তাহলে এখানে কত হচ্ছে 2 × 4, আর এখানে কত হচ্ছে 2 + 9 11, তাহলে 4 × 11 44, সেটা কি পূর্ণবর্গ সংখ্যা, কখনোই নয়, তাহলে 2 আনসার হতে পারে না। তো 5 বসাই, তাহলে 5 + 2 7, এখানে 5 + 9 কত 14, তাহলে 14 × 7, এখানে দেখতে পাচ্ছি 7 দুবার আছে, কিন্তু একটা 2 এক্সট্রা পড়ে আছে, তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি দেখি 7 বসাই, তাহলে দেখি 7 + 2 9, আর 7 + 9 কত 16, তাহলে এখানে দেখছি 9ও পূর্ণবর্গ সংখ্যা, 16ও পূর্ণবর্গ সংখ্যা, তাহলে অবশ্যই এদের প্রোডাক্টও পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে 3 × 4 মানে 12 হয়ে যাবে এখানে আমার ভ্যালু। তাহলে দেখি তো এখানেও আমি যদি 7 বসাই এক্সের ভ্যালু, তাহলে দিকেও 12 হওয়া উচিত, এবং সেটাই হয়েছে, দেখো 7 + 5 যোগ করলে কত হয় 12 হয়, তার মানে এটাই হবে আমার কারেক্ট আনসার অপশান সি। ইজ ইট ক্লিয়ার? তাহলে কীভাবে অপশান দিয়ে আমাকে বাজিমাত করতে হবে সেটাই তোমাদের শেখাচ্ছি আমি, খুব ভালো করে বুঝবে। নেক্সট প্রশ্ন, 2.8 এবং 17.5 এর মধ্য সমানুপাতি এবং 8 এবং 12-র তৃতীয় সমানুপাতির সমষ্টি কত হবে। তার আগে বলো আমাকে যে 2.8 আর 17.5 এর মধ্য সমানুপাতি কত হবে। তুমি তো খুব সহজে এক্ষুনি বলেন যে এর মধ্য সমানুপাতি হবে √ওভার 2.8 ইন্টু 17.5, ইজ নট ইট, একদম ঠিক। আর 12 এবং 8 এবং 12-এর তৃতীয় সমানুপাতি কী হবে, তাহলে তৃতীয় সমানুপাতি কী করে নির্ণয় করে, তাহলে আলটিমেট এর অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে 8 আর 12 তৃতীয় সমানুপাতি মানে হচ্ছে 8-এর সঙ্গে 12-র যা রেশিও, 12-র সঙ্গে কোনো একটা সংখ্যা এক্স যে তৃতীয় সমানুপাতি তার রেশিও সেম হবে। তখন আলটিমেট এখানে এক্সের ভ্যালু, তৃতীয় সমানুপাতির ভ্যালু
কত হবে না, দেখো মধ্যখানে দুজনকার গুণ, মানে 12×12/8। ইজ ইট ক্লিয়ার? হলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট এখান থেকে বুঝে গেলাম যে আমি এখান থেকে কী পেয়ে গেলাম, যে তৃতীয় সমানুপাতি এক্সের ভ্যালু কত, 12×12/8। এবং এটা কী নির্ণয় করতে হবে, সমষ্টি কত, এটা সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। ব্যাস, বলো এবারে সমষ্টি কী হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2.8 আছে, এখানে 17.5 আছে। তাহলে এখান থেকে আমার কিছু একটা গল্প আছে। কী গল্প আছে? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2.8 মানে 28/10, আর এটাকে 175/10 এটা লিখতে পারি। তাহলে দুটো 10-এর মধ্যে একটা 10 আমি কী পেয়ে যাবো, বর্গমূল করলে পেয়ে যাবো। আর এখানে 28, এখানে 175। তাহলে কী গল্প আছে, 7-এর তরে গল্প আছে, 7 দুগুণে 14 আর 7 5-এ 35, মানে 25×7, এখানে 7×4 = 28। তার মানে দেখো 7 একটা আছে, একটা 4 আছে, মানে হচ্ছে 4-এর বর্গমূল করলে 2 হয়, আর আছে 5, 5-এর বর্গমূল করলে 25-এর বর্গমূল করলে 5 হয়। ব্যাস, আর দেখো দুটো 10-এর মধ্যে একটা 10 নিচে নেমে গেল, গল্প শেষ। আর এখানে 12, এখানে কাটাকুটি হচ্ছে, 4 দিয়ে 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 4 3-এ 12, এখানে 2 6 12, তাহলে 3 6 18। ওকে, তাহলে একটা পয়েন্ট তো আসছে না, পয়েন্ট আসছে না, এই 5 দুগুণে 10, এই 10কে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে 18 + 7 25 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? হলো, খুব সুন্দর বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। এই না বুঝতে পারো আরেকবার এই ব্যাপারটা নিজেরা করে নাও, যে 28×175 বর্গমূল কী করে আমি করলাম। 28কে আমি কী লিখলাম না 7×4, আর 175কে আমি কী লিখলাম 7×25। তাহলে এই দুটো 7-এর মধ্যে একটা 7 এলো, 4-এর বর্গমূল করলে 2 এলো, 25-এর বর্গমূল করলে 5 এলো। ওকে, নেক্সট প্রশ্ন। দেখো, একটি নল 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, খুব ভালো কথা। অন্য একটি নল 30 ঘন্টায় ভর্তি ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি উভয় নল একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটির 2/3, দারুণ একটি প্রশ্ন, পুরো ট্যাঙ্কটি নয়, ট্যাঙ্কটির 2/3 ভর্তি হতে কী সময় লাগবে নির্ণয় করতে হবে সেটাই। ওকে, তাহলে একটি নল 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। তাহলে নলটা আমি ধরলাম এ নল, সে 6 ঘন্টায় ভর্তি করে দিচ্ছে। অন্য একটি নল 30 ঘন্টায় ভর্তি ট্যাঙ্কটি খালি করতে পারে। তাহলে বি নল হচ্ছে খালি করার নল, এর মাইনাস সাইন দিয়ে ডিনোট করলাম। ওকে, তাহলে সে কী করছে, 30 ঘন্টায় খালি করছে। 6 আর 30 এলসিএম কত, 30। তার 30 হচ্ছে পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি। ইজ নট ইট? বলে একদম ঠিক। তাহলে 30/6, 5 হয়ে যাবে এর কি এফিসিয়েন্সি, মানে 5 ইউনিট ভর্তি করে 1 ঘন্টায়। আর 30/30 1 হয়ে যাবে বি নলের ক্যাপাসিটি, মানে 1 ঘন্টায় 1 ইউনিট খালি করে। এবার যদি উভয় নল একসাথে খালি হয় তাহলে ট্যাঙ্কটির 2/3 ভর্তি দিতে হবে। তাহলে 30 ইউনিট টোটাল ক্যাপাসিটি, এর 2/3 ভর্তি হতে হবে, মানে হচ্ছে 30 × 2/3 মানে হচ্ছে 20 ইউনিট ভর্তি হতে হবে। ঠিক আছে, কত সময় লাগবে যদি দুটো নলই একসঙ্গে খোলা হয়। দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে এ 5 ভর্তি করছে, এ 1 খালি করছে, মানে 4 ইউনিট ভর্তি হচ্ছে। তাহলে 20/4, 5 ঘন্টা আমার সময় লাগবে 2/3 ভর্তি হতে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এর থেকে সহজ তো সম্ভবই নয় আর বোঝানো। চলে আসি পরের প্রশ্নে। এ ঘন্টায় 7টি চেয়ার রং করতে পারে, বি 1 ঘন্টায় 4টি চেয়ার রং করতে পারে। খুব ভালো কথা। আচ্ছা, দেখো গল্পটা হচ্ছে এরকম, যে এ ঘন্টায় 7টি চেয়ার রং করতে পারে, আর বি 1 ঘন্টায় 4টি চেয়ার রং করতে পারে। আর আমরা জানি যে 1 ঘন্টায় বা একক সময়ে যেটা কাজ হয় সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি কত না, এই 7 ঘন্টায় রং করছে, 1 ঘন্টায় 7টা চেয়ার রং করছে, তাহলে এর এফিসিয়েন্সি কত 7। আর বির এফিসিয়েন্সি কত, এই 1 ঘন্টায় 4টে চেয়ার রং করছে, তাহলে বির এফিসিয়েন্সি কত 4। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। একসাথে কাজ করছে তারা 55টা চেয়ার রং করতে হবে। তাহলে 7 + 4 হচ্ছে 11, তারা একসঙ্গে করলে 1 ঘন্টায় কাজ হয়, বা 1 ঘন্টায় মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 11। তাহলে 55 ইউনিট টোটাল কাজ করতে হবে, 11 দিয়ে ভাগ করে দেবো, 5 ঘন্টা আমার টাইম লাগবে 55টি চেয়ার রং করতে, জন্য একসঙ্গে করলে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট প্রশ্ন চলে আসি। একটি বাস 55 কিমি/ঘন্টা গতিতে 8 ঘন্টায় যাত্রা সম্পন্ন করে। 20 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে হলে বাসটিকে কত গতিতে চলতে হবে? খুব ভালো কথা। তাহলে যখন বাসটি 55 কিমি/আওয়ার বেগে যাচ্ছে তখন সে 8 ঘন্টা টাইম নিচ্ছে। তাহলে আমরা জানি যে স্পিড ইন্টু টাইম ইজিক্যাল টু কি, ইজিক্যাল টু হচ্ছে ডিস্টেন্স। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স, 55 × 8। ওকে, ইজ ইট ক্লিয়ার? একদম ঠিক। এবার 20 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে হবে, মানে এই 55 × 8 দূরত্বই অতিক্রম করতে হবে 20 ঘন্টায়। তাহলে তখন বাসটি কত গতিতে যেতে হবে? তাহলে আমরা জানি দূরত্বকে যদি আমি কী করি না টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে আমি গতি বা স্পিড পেয়ে যাবো। তাহলে এবার দেখো 5কে দিয়ে 5 × 4 = 20, 5 × 11 = 55, 4 × 2 = 8, মানে 11 × 2 = 22 কিমি/আওয়ার। বলো, এর থেকে সহজ সম্ভব? নেক্সট প্রশ্ন। একটি দৌড়ে একজন ক্রীড়াবিদ প্রথম ল্যাপে 61 সেকেন্ডে 366 মিটার দূরত্ব অতিক্রম করেন। একই দৈর্ঘ্যের দ্বিতীয় ল্যাপ তিনি 183 সেকেন্ড অতিক্রম করেন। খুব ভালো কথা। তাহলে দুটো ল্যাপের দৈর্ঘ্য একই, মানে হচ্ছে এই একটা ল্যাপ সাপোজ,
আর এই একটা ল্যাপ সাপোজ দুটো ল্যাপেরই দৈর্ঘ্য 366 মিটার, মানে প্রথমে 366 মিটার যায়, আবার যখন ফিরে আসছে সে 366 মিটারই ফিরে আসছে, হ্যাঁ কি না? হলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছি প্রথম 366 মিটার যেতে তার 61 সেকেন্ড টাইম লাগছে, 61 সেকেন্ড। আর ফিরে আসার সময় একই দৈর্ঘ্য দ্বিতীয় ল্যাব তিনি 183 সেকেন্ড অতিক্রম করেন, ফিরে আসার সময় তিনি 183 সেকেন্ড টাইম নিচ্ছেন। ওকে, নির্ণয় করতে হবে ক্রীড়াবিদটির গড় গতিবেগ। আর গড় গতিবেগ যখনই বলে দেবে তখনই আমার মাথায় কী আসবে না, টোটাল সে কতটা ডিস্টেন্স গেছে আর টোটাল তার কতটা টাইম লেগেছে। টোটাল ডিস্টেন্স কত গেছে সে? 366 যাওয়ার সময় গেছে, 366 সে আসার সময়তেও এসছে, মানে 366 ইন্টু 2 বাই কী করবো না, বাই হচ্ছে টোটাল টাইম টেকেন। টোটাল টাইম কত না 61 প্লাস 183। ইটস নট ইট, একদম ঠিক। এবার দেখো এখানে কাটাকুটি হবে, অবশ্যই হবে। 61 প্লাস 183 মানে 3 এর 4, 3 এর 4 মানে 244, 366 ইন্টু 2 বাই 244, হ্যাঁ কি না? 2 দিয়ে কাটাকুটি হচ্ছে এখানে 122, আর 122কে 3 দিয়ে গুণ করলে 366, মানে 3 সেকেন্ড আমার টাইম লাগবে। ওকে, হ্যাঁ কি না? দুটোই মিটার, দুটোই সেকেন্ড আছে, তো 3 সেকেন্ডে আমার কী হয়ে যাবে ক্রীড়াবিদটির 3 মিটার, সরি এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমার ক্রীড়াবিদটির কি না গড় গতিবেগ। ওকে, চলে যাই পরের প্রশ্ন। পিঙ্কি প্রতিটি 14 টাকা দরে 25টি বই, প্রতিটি 7 টাকা দরে 40টি কলম এবং প্রতিটি 6 টাকা দরে 15টি পেন্সিল কিনলেন। সমস্ত স্টেশনারি দ্রব্যের গড় মূল্য কত? দারুণ একটা প্রশ্ন। দেখো পিঙ্কি কী করেছে, প্রতিটা 14 টাকা দরে 25টা বই কিনেছে, মানে একটার দাম 14 টাকা। এরকম কটা কিনেছে না 25টা। তাহলে এখানে হচ্ছে একটার দাম, দুটো জিনিস আছে খুব ভালো করে বুঝবে। একটা হচ্ছে প্রাইস পার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে কোয়ান্টিটি। এই দুটো গল্প বলা হয়েছে। প্রাইস পার কোয়ান্টিটি কত বলা হয়েছে না হচ্ছে 14 টাকা। প্রথমে সে 25টা বই কিনলো। ওকে, তারপর প্রতিটা 7 টাকা দাম সেরকম 40টা বই কিনলো, প্রতিটা 6 টাকা দাম এরকম 15টা বই কিনলো। তাহলে এবার তুমি বলবে যে এই 25টা টোটাল মূল্য কত? তাহলে 14 টাকা হচ্ছে 1 টাকার একটা কোয়ান্টিটির মূল্য, তাহলে 25টা টোটাল মূল্য হবে 25 ইন্টু 14। এখানে সেই একই গল্প, এখানে বলবে দাদা 40 ইন্টু 7, এখানে কত বলবে দাদা 15 ইন্টু 6। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে টোটাল দাম তার হলো 25 ইন্টু 14 প্লাস 40 ইন্টু 7 প্লাস 15 ইন্টু 6। এইটা হচ্ছে তার টোটাল ভ্যালু তাকে দিতে হচ্ছে। কতগুলো জিনিসের জন্য? টোটাল হচ্ছে 25 প্লাস 40 প্লাস 15, তাহলে 25 প্লাস 15 হচ্ছে কত দাদা? 25 প্লাস 15 40 প্লাস 40 80। ওকে, তাহলে এই তো আমার অ্যাকচুয়াল গল্প। বেশ, এবার কাটাকুটি করে ফেলো। 25 ইন্টু 14 মানে 25 2 50, 50 এখানে 350, এখানে হচ্ছে 280, এখানে হচ্ছে আমার কত 56 90 বাই 80, মুখোমুখি যোগ হয়ে যাবে দেখতে পাচ্ছি। 350 প্লাস 90, 350 মানে 450, 440, 440 আর হচ্ছে 640, আর হচ্ছে তোমার 720, 720 বাই 80 মানে হচ্ছে কত 8 9 72, তাহলে 9 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান বি। বোঝা গেল? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। দেখো প্রথম 111টি জোড় সংখ্যার গড় কত? এই প্রশ্নটা করতে তোমার মাইক্রোসেকেন্ড টাইম লাগবে। মাইক্রোসেকেন্ড দেখেই বলবে 111 এখানে আছে, 111টির কতগুলো জোড় সংখ্যা আছে? 111টা। জাস্ট এর সঙ্গে 1 যোগ করে দাও, তার মানে 112 হয়ে যাবে এদের গড়। কী করে দাদা? মনে রাখবো যে প্রথম এনটি জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, মানে কি আমার ইভেন নাম্বার, এদের সাম হচ্ছে আমার n ইন্টু n প্লাস 1। তাহলে প্রথম এনটি জোড় সংখ্যা বা ইভেন নাম্বারের সাম কি n ইন্টু n প্লাস 1। তাহলে ইভেন নাম্বারের সাম যদি n ইন্টু n প্লাস 1 হয়, তাহলে এদের অ্যাভারেজ কী হবে? দাদা অ্যাভারেজ মানে তো আমি বুঝতে পারছি যে আলটিমেট যেটা আমার সাম আছে তাকে নাম্বার অফ নাম্বার দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে এখানে এনটি নাম্বার আছে, তাহলে আমি জাস্ট n ইন্টু n প্লাস 1কে n দিয়ে ভাগ করে দেবো, তাহলে অ্যাভারেজ পেয়ে যাবো। তাহলে n ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি n প্লাস 1। দ্যাটস ইট। তাহলে বোঝা গেল যে যদি আমার এনটা সংখ্যা থাকে তাদের এবং তারা যদি ইভেন নাম্বার হয়, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, তাদের কিন্তু ইভেন নাম্বার হতে হবে। তাদের অ্যাভারেজ আমি ডাইরেক্ট বলতে পারি যে আমার এখানে এনটা সংখ্যা আছে, তার সঙ্গে 1 যোগ করে দাও, মানে n প্লাস 1 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই।
চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 14, এই প্রশ্নটায় 2-3টে স্টার দিয়ে রাখো। ওকে, দারুণ একটা প্রশ্ন, দারুণ একটা অ্যাপ্রোচ, খুব ভালো করে বুঝবে। জন একটি পরীক্ষায় 20% নাম্বার পেয়েছে এবং 10 নম্বরের জন্য ফেল করেছে। ওকে, তাহলে আমি ধরে নিই যে পরীক্ষাটা টোটাল হচ্ছে n নাম্বারের, ঠিক আছে, n নাম্বারের পরীক্ষা, এবং সেই n নাম্বারের ওপর সে 20% নাম্বার পেয়েছে, 20% নাম্বার পেয়েছে, এবং এই যে নাম্বারটা, এই নাম্বারটা পেয়েছে, পাস করেনি। কত নম্বর পেলে আর পাস করতো? 10 নম্বর বেশি পেলে আর পাস করতো। তাহলে 10 নম্বর যদি এর সঙ্গে অ্যাড করে দিই তাহলেই সে পাস করে যায় এবং সেটা হয়ে যায় পাসিং মার্কস। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। এবার আমি যখন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি আমি আর এই এনটা ধরবো না, ঠিক আছে, আমি এনটা ধরবো না, আমি জাস্ট লিখবো যে 20% সে মার্কস পেয়েছে এবং তার সঙ্গে 10 যোগ করতাম, তাহলে সেটা হয়ে যায় পাসিং মার্কস, ঠিক আছে। এনটা তুমি মাথায় মাথায় রেখে দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে একই পরীক্ষায় জ্যাক 35% নাম্বার পেয়েছে, ঠিক আছে, 35% নাম্বার পেলো এবং সে কিন্তু পাস করে গেছে, এবং সে দেখলো যে ন্যূনতম পাস যে মার্কস, যে পাসিং মার্কস, তার থেকে সে 20 বেশি পেয়েছে। তার মানে আর এখান থেকে 20 কম পেতো সে, তাহলেও সে পাস করতো এবং সেটা সে এক্স্যাক্ট পাসিং মার্কস পেতো। তার মানে এখানেও পাসিং মার্কস কত পেলাম আমি? 35% -20, এবং দুটোতেই পাসিং মার্কস, মানে এখানেও যা পাস মার্কস, একই তো পরীক্ষা, তাহলে পাস মার্কস তো ইকুয়াল হওয়া উচিত। তাহলে আমি বলবো 20% + 10 ভ্যালু যা, 35% -20 ভ্যালুও তাই। ওকে, তার মানে নির্ণয় করতে হবে যে এখান থেকে অ্যাকচুয়াল আমার যে এনটা ধরেছিলাম মনে মনে, মানে যত নম্বরের টোটাল পরীক্ষা, সেটা কত। ওকে, তাহলে তুমি বলবে দাদা এখান থেকে পার্সেন্টগুলোকে একদিকে আনুন আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যান। তাহলে 35% আর 20%-এর ডিফারেন্স কত দাদা? হচ্ছে এখানে 15%। আর দেখো এই 20 যে ভদ্রলোক মাইনাস নিয়ে বসে গেছে, ওপারে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 20 + 10 30, তাহলে 15% ভ্যালু 30 হয়। তাহলে 100% আমি সবসময় মনে রাখবো যে টোটাল হচ্ছে মার্কস কত নম্বরের পরীক্ষা হয়েছে। যে এনটা এখানে ভাবছিলাম, এই এনটার কিছু না, এটা হচ্ছে 100%। ওকে, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? আচ্ছা 15 থেকে 30 দুগুণ করে হয়, তাহলে 100কে দুগুণ করে দিন, 200 হয়ে যাবে আমার টোটাল হচ্ছে কত নম্বরের পরীক্ষা হয়েছে? 200 নম্বরের পরীক্ষা হয়েছে। তাহলে এই 200 নম্বরের পরীক্ষায় আমার নির্ণয় করতে হবে কি না, পাস করার জন্য প্রয়োজনীয় শতকরা ন্যূনতম নাম্বার নির্ণয় করো। শতকরা ন্যূনতম নাম্বার, কত নম্বর পাস করতে কত নম্বর দরকার সেটা দরকার নেই আমার হচ্ছে শতকরা ন্যূনতম কত নম্বর দরকার। তাহলে দেখো দুটো অ্যাপ্রোচে এই প্রশ্নটা হতে পারে। তুমি বলো দাদা এখানে 20% পাসিং মার্কস পেয়েছে জন পেয়েছে 20% নাম্বার এবং 10 নম্বরের জন্য সে পাস করেনি। তাহলে এখান থেকে আমি পাসিং মার্কসটা পেয়ে যেতে পারি। তাহলে আমি কার 20% নির্ণয় করবো? 200-এর 20%। এন কত ছিল? 200-এর 20%, 200-এর 20% কত? 40 + 10 50। তাহলে 50 পেলেই আমি দেখতে পাচ্ছি পাস করে যেত কে না, জন। তার মানে 50ই হচ্ছে পাসিং মার্কস। বা এখান থেকেও বার করতে পারতাম যে 200-এর 35% -20, তার মানে 200-এর 35% কত? 70 - 20 50। তাহলে দুটোর ক্ষেত্রে আমি একই ভ্যালু পাবো। তাহলে 50 হচ্ছে আমার পাসিং মার্কস, কিন্তু শতকরা কত ন্যূনতম কত পাসিং মার্কস দরকার? তাহলে 50 আউট অফ কত? 200। আউট অফ কত? 200। তাহলে আউট অফ 200 50 হচ্ছে পাসিং মার্কস। তাহলে আউট অফ 100 কত? × 100। তার মানে আউট অফ 100 কত পার্সেন্ট হবে? 25%। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নটা আর এক অ্যাপ্রোচে করতে পারি। আমি কি দেখতে পাচ্ছি যে, খুব ভালো করে বুঝবে, আমি এখানে এই পার্টটাকে অমিট করে দিচ্ছি। 50 আমি পেয়েই গেছি, বুঝেই গেছি। এবার দেখো যেটা দেখতে পাচ্ছি এখানে 20% পেয়েছে জন, এবং 10 নম্বর সে কী পেয়েছে? কম পেয়েছে। তাহলে এই 200 তো আমি পেয়ে গেছি, টোটাল হচ্ছে কত নম্বর পরীক্ষায়? 200 নম্বরের। তাহলে 200-র মধ্যে সেই 10 পেলে পাস করে যেত। তাহলে 10টা 200-র মধ্যে কত পার্সেন্টেজ? তাহলে 10 হয়ে যাবে দাদা 200-র মধ্যে 10/200 × 100, তার মানে হচ্ছে 5%। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তার মানে 20% সে পাচ্ছিল, আর যদি 5% এক্সট্রা পেয়ে যেত তাহলে আমি কী বলে দিতাম না, জন পাস করে গেছে। তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজ হিসাবেও আমি পাসিং মার্কস পেয়ে যেতাম। ওকে, তাহলে 20 + 5 25% হয়ে যেত পাসিং মার্কস। বোঝা গেল? তাহলে যদি পার্সেন্টেজ থাকে এখানেও পার্সেন্টেজ নির্ণয় করতে হবে, তবেই কিন্তু আমি এটাকে অ্যাড করতে পারবো, না হলে অ্যাড করতে পারবো না। আর এখানে দেখো 35% 20 নম্বরের জন্য সে 20 নম্বর বেশি পেয়েছে সে পাস করার জন্য। তাহলে এই 20টা আলটিমেট কত পার্সেন্টেজ 200-র মধ্যে? তাহলে 20/200 × 100 মানে 10%। এটা তো বোঝানোর দরকার নেই। দেখো 35 থেকে 10 বিয়োগ করলেও কত হয়? 25%ই হয়। তাহলে বোঝা গেল কোনোভাবেই আমি তোমাদের কোনো মেথড ছাড় দেবো না, সব মেথড তোমাদের শিখিয়ে দেবো। যেটা তোমাদের মনে পছন্দ, যেটা তোমাদের আত্মস্থ করতে পারবে, তোমরা সেটা নিয়েই কাজ করবে। ওকে, তো আমি বলবো এই মেথডটা আত্মস্থ করা বেশি দরকার, কারণ এই মেথডের ওপর অনেক অ্যাপ্রোচ বা অনেক খেলা আমরা পরবর্তীকালে খেলবো। ওকে, চলে আসি পরের প্রশ্ন। দেখো প্রশ্ন কী বলেছে, একটি সংখ্যা 30% হলেও 120-এর 15% থেকে 21 অধিক। আচ্ছা, এই লাইনটা থেকে আমি এটা বুঝতে পারছি যে একটা সংখ্যা বলেছে, যে কোনো একটা সংখ্যা আমি ধরলাম n, বলেছে 30%।
সেই 30% কার সঙ্গে সমান? না 120-এর 15%-এর সঙ্গে সমান নয়, 120-এর 15%-এর থেকেও 21 অধিক। তার মানে 120-এর 15% এর মানে কি গুণ প্লাস 21, এটাই হচ্ছে আমি বলতে চাইছি। দ্যাটস ইট, বোঝা গেল? তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি পরিষ্কার, একদম চোখের মধ্যে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে 15% মানে এখানে ডাইরেক্ট আমি 3-এর 20 লিখতে পারি। আর এখানে 20 × 6 120 মানে 6 × 3 18 প্লাস 21 কত হচ্ছে? 39। তাহলে এখানে দেখতে পাচ্ছি কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে 3n/10 = কত হয়ে যাচ্ছে? আর এখানে 39-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে n-এর ভ্যালু কত হয়ে গেল? 3, এখানে 13 বাজাচ্ছে, তার মানে 130। তার মানে সংখ্যাটা কী ছিল? 130। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, এবার দেখো নেক্সট প্রশ্নে চলে যাই। কী বলা হয়েছে? একজন পাইকারি বিক্রেতা 25,000 টাকা মূল্যের পণ্য কেনেন, প্রস্তুতকারক 10% বাণিজ্যিক ছাড় এবং 5% অতিরিক্ত স্কিম ছাড় প্রদান করেন। উভয় ছাড়ের পর পণ্যের নিট মূল্য কত হবে? তাহলে পাইকারি বিক্রেতা সে কিনতে গেছে প্রস্তুতকারকের কাছ থেকে 25,000 টাকা জিনিসটার দাম, ঠিক আছে, এটা মার্ক প্রাইস ধরতে পারি। ওকে, এবার এর ওপর সে যে প্রস্তুতকারক সে 10% প্রথমে ছাড় দিল ও তারপর 5% অতিরিক্ত ছাড় দিল। তো আমি এটার সাকসেসিভ করেও আমি আনসার নির্ণয় করতে পারি, অথবা আমি শুধু এটুকু যদি মনে রাখি যে 10% ছাড় দেওয়া মানে আলটিমেট 90%-এ বিক্রি করা, এটা মাথায় যদি থাকে তাহলে আমি বলবো যে 25,000 টাকার উপর 10% ছাড় দিলে 90%-এ বিক্রি হয় জিনিসটা। তার মানে এটা হচ্ছে তার, যদি প্রথম একটা ছাড় মানে 10% ছাড় দেওয়া হতো তাহলে আলটিমেট আমি এই টাকায় জিনিসটা পেয়ে যেতাম। কিন্তু না, এখানেও সীমিত নয়, 5% অতিরিক্ত ছাড়ও দেওয়া হয়েছে। তাহলে 5% ছাড় দেওয়া মানে 95%-এ বিক্রি করা, এটা মাথায় রাখতে হবে। যেই পার্সেন্টেজ ছাড় দিচ্ছি সেই পার্সেন্টেজটার মানে হচ্ছে এই 5% ছাড়, এর মানে হচ্ছে 100-র মধ্যে 5 ছাড়। এই 100 যদি আমার মার্ক প্রাইস হয় তার মধ্যে 5 আমি ছাড় দিচ্ছি, মানে 95 আমি বিক্রি করছি। তাহলে 95 হয়ে যাবে আমার সেলিং প্রাইস, আর 5 হচ্ছে আমার ডিসকাউন্ট, এটা মাথায় রাখতে হবে। যেহেতু 100-র উপর বিচার করছি তার মানে 95% আমি বিক্রি করছি। তাহলে আলটিমেট এর উপর যদি আরও 95% নির্ণয় করি তাহলে আমি, এটা হচ্ছে আমার আলটিমেট কি না, আলটিমেট আমার বস্তুতরকের সেলিং প্রাইস, আর যেটা আমরা জানতে চেয়েছি যে পণ্যের নিট মূল্য। ওকে, এটা হচ্ছে আমার ডাইরেক্ট আনসার। এবার এই সলিউশনটাও আমার করতে লাগবে না, যদি আমি মাথায় একটু ঢুকিয়ে রাখি যে আমি এর ডিজিটাল সাম যদি নির্ণয় করি, ডিজিটাল সাম নির্ণয় করলে আমি ডিজিটাল সাম কত পাবো? 0 পাবো। কেন 0 পাবো? কারণ এর মধ্যে একটা 9 লুকিয়ে আছে, আর 9 থাকা মানে ডিজিটাল সাম কত? 0। তাহলে এই পুরোটার প্রোডাক্টটা যে গুণ আছে, তাহলে ডিজিটাল সাম যদি এখানে 0 হয় তাহলে আলটিমেটলি গুণফলও কী হবে? 0ই হবে। তাহলে 4টে অপশানের মধ্যে যেখানে দেখতে পাবো ডিজিটাল সাম 9 বা 0, সেটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে দেখো এখানে প্রথম অপশানে কি দেখতে পাচ্ছি? 2 + 7 9, 5 আর 2 7 আর 1 8, তাহলে আলটিমেট হচ্ছে 8 হচ্ছে ডিজিটাল সাম। এখানে কত? দেখো 7 আর 2 9 মানে 0, 5 আর 3 8 আর 1 9, এখানে দেখতে পাচ্ছি এবার 9 অথবা 0 হচ্ছে ডিজিটাল সাম, তাহলে এটা আনসার হতে পারে। এখানে দেখতে পাচ্ছি 2 + 7 9, 5 আর 3 8 আর 2 10, তাহলে এখানে ডিজিটাল সাম কত? 10 মানে হচ্ছে 1। এখানে দেখো 3 আর 6 9, 5 আর 1 6, 2 8, এখানে ডিজিটাল সাম কত হচ্ছে? 8। তাহলে একমাত্র আমি ডিজিটাল সাম 9 বা 0 পাচ্ছি অপশান বিতেই, তাই অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। আমার এখানে কোনো রকম কোনো গুণ করার দরকার নেই। ডিজিটাল সাম জিন্দাবাদ। ওকে, ডিজিটাল সাম জিন্দাবাদ। বলো, বোঝা গেছে? বলো, খুব সুন্দর বোঝা গেছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। কী বলা হয়েছে না, রবি একটি ক্যামেরা কিনেছে এবং এর প্রকৃত দামের চেয়ে 18% কম দিয়েছে। খুব ভালো কথা। তাহলে প্রকৃত দামের যেটাকে আমরা মার্ক প্রাইস বলে থাকি ইংলিশে, সেটা যদি 100 হয় তাহলে সে 18% কম দিয়েছে, মানে সে কত জিনিসটা পেয়েছে? তাহলে তার কস্ট প্রাইস কত হলো রবির? তাহলে 100 - 18, 100-র উপর পার্সেন্টেজ মানে কি? সেটাই ডাইরেক্ট ভ্যালু হয়ে যাবে। তাহলে 18% কম দিয়েছে মানে 18 কম দিয়েছে মানে 100 - 18 82 সে জিনিসটা পেয়েছে। তাহলে 82 হয়ে গেলো সিপি। এবার সে কী করলো না, 30% লাভে জিনিসটা বিক্রি করলো। আর 30% লাভ মানে 130% হয়ে যাবে ডাইরেক্ট সেলিং প্রাইস পার্সেন্টেজ। কার 130% না সিপির ওপর, তার মানে 82 × 130/100, এটা হয়ে গেল আমার কি? এসপি। এবার যখন এখানে এসপি নির্ণয় করছি দেখতে পাচ্ছি যেটা আমার আনসার বা যেটা আমার গুণফল বেরোবে, সেই গুণফলটার ইউনিট ডিজিট কত হবে না? 6 হবে। 3 × 6, আর 10 নিচে 0 আছে মানে 0.6 হবে, 0.6 হবে। এবং অবশ্যই এখানে বলা আছে রবির আসল দামের উপর লাভের শতাংশ কত, মানে লাভ হয়েছে, তার মানে অবশ্যই এই 0.6 মানে 0.6 যে ভ্যালুটা বেরিয়েছে সেটা কী হবে না? 100 অপেক্ষা বেশি হবে। কারণ আমরা নির্ণয় করতে বলেছে রবির আসল দামের ওপর লাভ। আসল দাম যদি হতো তাহলে আসল দাম হচ্ছে 100, 82-তে সে পেয়েছে, 82 কিন্তু আসল দাম নয়। তাহলে আসল দামের উপর লাভ মানে 100-র উপর তার কত লাভ হয়েছে। ওকে, তাহলে 100-র উপর লাভ মানে এখানে দেখতে পাচ্ছি 100 তার যদি কস্ট প্রাইস হয় সে 0.6 ভ্যালুতে পাচ্ছে, তাহলে ডিফারেন্স
যেটা হবে সেটাও হবে সামথিং 0.6, ওকে। এবং 100-এর উপর নির্ণয় করছি মানে সেটাই হবে ডাইরেক্ট পার্সেন্টেজ ভ্যালু, তাহলে সামথিং 0.6% হবে কারেক্ট আনসার, অপশান এ হলো কারেক্ট আনসার। অঙ্ক করার বা এখানে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে করে দিই একবার। 82 × 13 কী করে গুণ করবো, তাহলে 80, এখানে যদি 82টাকে আমি এরকমভাবেই 13কে 10 + 3ও লিখতে পারি, বা 82কে 80 + 2 লিখতে পারি, অ্যাজ ইউ উইশ। তাহলে 82 × 10 করলে কত হচ্ছে, তাহলে 820, আর 82 × 3 করলে 3 × 6 3 × 8 24, 246/10। তাহলে দেখো 820 + 246 মানে হচ্ছে কত হচ্ছে, এখানে হচ্ছে 6, 4 আর 2 6 মানে 1066/10, তাহলে আলটিমেট 106.6। তাহলে বলেছিলাম না 106 সামথিং 0.6 হবে, তাহলে দেখো 106.6 হচ্ছে। আর ডিফারেন্স কত হচ্ছে, এখানে 106.6, সরি, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 6.6। তাহলে ডিফারেন্স যেহেতু 6.6, অত পার্সেন্টেজে আমার আনসার হবে, কারণ 100-এর উপর ক্যালকুলেট করছি, তাহলে 6.6% হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই। দারুণ একটা প্রশ্ন ফ্র্যাকশনের উপর। দেখো কারুর পাওয়ার মাইনাস মানে কী হবে না, ভেতরে যে ভগ্নাংশটি বসে আছে সে উল্টে যাবে, এটা মাথায় রাখতে হবে। সামথিং ধরো তোমায় বললাম n⁻⁻1, এর মানে এই -1টাকে যদি আমি প্লাসে কনভার্ট করতে চাই, যদি আমার মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে হয়, মানে আমাকে অনলি 1 বা +1 লিখতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, যে এই যে n, এই nটাকে কী করতে হবে না, nটাকে আমাকে অনন্যক লিখতে হবে। এর অনন্যক কত, এর অনন্যক হচ্ছে n মানে যে কোনো একটা নাম্বার ডাইরেক্ট লেখা আছে মানে তার নিচে কী বসে আছে 1, তাহলে এর মানে আমি n/1 লিখতে পারি, আর এই অনন্যক হয়ে যাবে 1/n, ওকে। তাহলে যখনই আমি মাইনাস থেকে প্লাস কনভার্ট করছি, আমার কী হয়ে যাচ্ছে না, অ্যাকচুয়াল যে যার পাওয়ারে আছে সেই ভ্যালুটা কী হয়ে যাচ্ছে না, অনন্য হয়ে যাচ্ছে, আর এনটা 1/n হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। সিমিলারলি যদি আমাকে এখানে 1/n⁻⁻1 থাকতো, 1/n⁻⁻1 থাকতো, তাহলে মাইনাসটাকে প্লাস করতে গেলে আমাকে কী করতে হতো না, ভেতরে যে ভদ্রলোক বসে আছে, যার পাওয়ারে মাইনাস আছে, সেই ভদ্রলোক কী হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে, অনন্যক হয়ে যাবে। তাহলে 1/n-এর অনন্যক হচ্ছে n, তাহলে n⁻1, ঠিক আছে, ব্যাপারটা সেরকম। তাহলে এবার দেখো, তাহলে আমার গল্পটা এরকমই আছে। তাহলে আমার এখানে কী আছে বাবা, 1/7, তার পাওয়ার হচ্ছে -4, তাহলে মাইনাসটাকে প্লাস করতে গেলে আমি কী লিখবো, 7⁻4, 1/7 অনন্যক কত, 7। সিমিলারলি 1/9 এর ⁻4, তাহলে মাইনাসটাকে প্লাস করতে গেলে কী করবো, 9⁻4 লিখবো, আর এটাকে কী করবো, 5⁻4 লিখবো, ব্যাস। এবার আমি দেখবো ইউনিট ডিজিট, সবকটা ইউনিট ডিজিট আলাদা, তাহলে ইউনিট ডিজিট দিয়ে আমার আনসার বেরিয়ে যাবে। 7⁻4 মানে লিখতে পারি 49-এর স্কোয়ার, 7⁻4 মানে কি লিখতে পারি, 49-এর স্কোয়ার, আর 9-এর স্কোয়ার মানে হচ্ছে কত, 81, তার মানে এখানে ইউনিট ডিজিট কত হবে, 1 হবে। 9⁻4 মানে হচ্ছে কত, 9⁻4 মানে হচ্ছে 81 × 81 মানে হচ্ছে আলটিমেট এখানে কত পাচ্ছি, 1 পাচ্ছি ইউনিট ডিজিট। আর 5-এর পাওয়ার যাই হোক না কেন, সবসময় ইউনিট ডিজিট কী হবে, 5ই হবে। তাহলে আলটিমেট 5 + 2 7 হবে আমার ইউনিট ডিজিট, আর ইউনিট ডিজিট 7 আছে অপশান সিতেই, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। দেখো কোশ্চেন নাম্বার 19-এ যে প্রশ্নটা দেখতে পাচ্ছ না, এই প্রশ্নটার সমাধান করতে গেলে তোমার সারাদিন লেগে যাবে, যদি তুমি সঠিক জিনিস দেখতে না পাও। সঠিক চোখ তোমায় কিন্তু দেখতে হবে, সেই দেখলেই কিন্তু তোমার এই প্রশ্নটার আনসার সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডে হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট টার্ম কী আছে, 1 - 1/4, নেক্সট টার্ম কী আছে, 1 - 2/4, এর পরের টার্ম কী হবে, 1 - 3/4, এরকম করে দেখতে পাচ্ছি লাস্টে যে 1 - 6/4। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে এখানে 1ও ফিক্সড, এখানে মাইনাসও ফিক্সড, আর নিচে 4ও ফিক্সড। শুধু এই সংখ্যাটি কী হচ্ছে, ইনক্রিজ করছে, 1 থেকে কী হয়েছে, 2 হয়েছে, 2-এর পর 1 বৃদ্ধি পাবে, 3 হবে, তারপর 4 হবে। যখনই 4 হবে তখন আমি লিখব কি, 1 - 4/4, আর 1 - 4/4 মানে কত, 1 - 1, আর 1 - 1 কত, 0। আর এখানে প্রত্যেকটা টার্ম কী আছে, গুণে আছে, এখানেও গুণ আছে, এখানে প্রত্যেকটা টার্ম গুণে আছে। আর কোনো একটা গুণফলের সিরিজে যদি একজন 0 হয়, তাহলে পুরো সংখ্যাগুলোর গুণফলও তো 0 হবে, আর আলটিমেট অপশান সিতেই দেখতে পাচ্ছি 0 অপশান লুকিয়ে আছে। তাহলে এই পুরো গুণফলের আনসার কত হবে না, 0 হবে। এর থেকে সহজ প্রশ্ন হয় না যদি তোমার সঠিক চোখ থাকে, ওকে। নেক্সট প্রশ্ন, একটি নির্দিষ্ট টাকার মূলধনের 3×3 বছরের সরল সুদের 8.8% হারে সুদে আসলে এত টাকা হচ্ছে, খুব ভালো কথা। 4×3 বছরে একই হারে একই মূলধনের সরল সুদ কত হবে, খুব ভালো কথা। দেখো এই প্রশ্নটা করতে আমার মাইক্রো সেকেন্ড লাগবে, মাইক্রো সেকেন্ড, ঠিক আছে। কী করে, খুব ভালো করে বুঝবে। দেখো আমার এখানে দেখতে পাচ্ছি 8.8% হচ্ছে সুদের হার বলা আছে, আমার লাস্ট যে লাইনটা বলেছে তার মধ্যেই আনসার লুকিয়ে আছে। দেখো 4×3 বছরে আমার কি হচ্ছে, কত সুদ হচ্ছে নির্ণয় করতে হবে। সামথিং হচ্ছে পি ধরে নিলাম, আমি হচ্ছে মূলধন আমি জানি না, এর ওপর আমার নির্ণয় করতে হবে 8.8% হারে। তাহলে 8.8%কে আমি 8.8/100 লিখলাম, ইন্টু কত বছরে না 4×3 বছরের কী নির্ণয় করতে হবে, সিম্পল ইন্টারেস্ট। তাহলে এটাই হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, পি × 8% বা × টি হলো একদম ঠিক।
এবার দেখো 4×3-8কে আমি কী লিখতে পারি, 4×8 32 আর 3 35-8, হ্যাঁ কি না, একদম ঠিক লিখতে পারি। আর এখানে দেখতে পাচ্ছি 8.8%, এখানে আমি লিখলাম, এখানে আমি কি লিখতে পারি দাদা 88/1000 লিখতে পারি, কোনো সমস্যা দাদা? কোনো সমস্যা নেই। এবার দেখতে পাচ্ছি দাদা এখানে 8 এই 88কে পুরোপুরি ক্যান্সেল আউট করে 11 দিচ্ছে, একদম ঠিক। আর বাকি এখানে 1000 তুমি এখানে এর সঙ্গে কাটাকুটি করতেও পারো, নাও কাটাকুটি করতে পারো, কিন্তু 11 একটা প্রাইম নাম্বার, তো এই 11 তো আর কোথাও কাটাকুটি যাচ্ছে না, কারণ এখানে নিচে 1000 আছে, 1000-এর সঙ্গে 11 কাটাকুটি যায় না, ঠিক আছে। তাহলে আমরা এখানে পি যা থাকবে তার সঙ্গে এই 1000 কাটাকুটি যেতে পারে এবং 35-এর সঙ্গে 1000 কাটাকুটি যেতে পারে, এবং কাটাকুটি করে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো পয়েন্ট ফ্র্যাকশনের গল্প নেই, মানে 1000 পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে। কিন্তু 11কে কোনোভাবেই কেউ কাটতে পারবে না, কারণ 11 কী হচ্ছে কি প্রাইম নাম্বার, তার মানে যেটা আমার আনসার বেরোবে, যেটা আমার ইন্টারেস্ট বেরোবে, সে 11-র মাল্টিপল হবে। তাহলে জাস্ট আমি অপশানের মধ্যে 11-র মাল্টিপল চেক করলেই আমার গল্প শেষ। তাহলে দেখো তো 11-র মাল্টিপল চেক করার উপায় কি, প্রথম অপশানের দিকে লক্ষ্য করো, 3624, আমি অড প্লেসে যে সংখ্যাগুলো বা ডিজিটগুলো বসে তার সাম, আর ইভেন প্লেসে যে ডিজিটগুলো বসে তাদের সাম নির্ণয় করবো, তার ডিফারেন্স যদি 0 বা 11 হয়, তাহলে আমার সেই সংখ্যাটাকে 11 দিয়ে ডিভিসেবল। তাহলে 3-2 5, 6-4 10, এদের ডিফারেন্স কত 5, তাহলে 11 দিয়ে ডিভিসেবল না, তার মানে হয়ে গেল কি অপশান 1 ইনকারেক্ট। তাহলে পরেরটা দেখো, 3 + 4 7, 5 + 2 7, 7 - 7 0, তার মানে এটা আনসার হতে পারে। 3 + 8 11, 4 + 4 হচ্ছে 8, 11 - 8 কত 3, তার মানে এও আনসার হতে পারে না। 3 + 2 5, 5 + 4 কত 9, 9 - 5 কত 4, তার মানে এও আনসার হতে পারে না। তাহলে একমাত্র 11-র মাল্টিপল লুকিয়ে আছে অপশান বিতেই, তাহলে অপশান বি হলো কারেক্ট আনসার। কতক্ষণ সময় লাগলো? আর যে এই প্রশ্নটা ক্যালকুলেশন করতে যাবে তার কিছু কম করে হলেও 30 সেকেন্ড তো লাগবেই। ওকে, সেই 30 সেকেন্ড সময়টা তোমরা 5 সেকেন্ডে করতে পারবে যদি তুমি সঠিক অ্যাপ্রোচ ফলো করো। ওকে, চলে যাবো নেক্সট ক্লাসে, কিন্তু আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। 18 নম্বর ক্লাস, 18 নম্বর ক্লাস তোমার আশা করবো খুব ভালো লেগেছে। তোমরা অনেক বেশি করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অনেক বেশি করে শেয়ার করো আমাদের এই ক্লাস।